We always want to get success. We are always running behind this. As we always want to reach the zenith of our hope. That's why we are always running. We always keep up a pace. And we never want to fall back because we are human beings and we want to win every race. If we stop and don't run, and if we don't have a pace, then we are like stagnant fools. So let's learn and never stop learning. Only this is the key to success. আমরা সবসময় সফলতার পেছনে ছুটছি। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের আশার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে। তাই আমরা সবসময় ছুটছি। আমরা একটা গতি নিয়ে চলছি। আমরা কখনো থেমে যাচ্ছি না বা আমরা কখনো পিছিয়ে পড়ছি না। আমরা কখনো পিছিয়ে পড়তে চাই না, কারণ আমরা মানুষ। আমরা কখনো হারতে চাই না, আমরা প্রত্যেকটা রেসে জিততে চাই। তাই চলো আমরা শিখি, কারণ এর মধ্যে লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি। ওয়েলকাম এভরিবডি, লেটস লার্ন নাউন ফ্রেজ ইন দিস ভিডিও। চলো আমরা এই ভিডিওতে নাউন ফ্রেজ শিখি। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফ্রেজ নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করছি নাউন ফ্রেজ নিয়ে। আমরা শিখব নাউন ফ্রেজ কি, আর সে সাথে আমরা শিখব কি করে নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করতে হয়। এরপরে আমি ফ্রেজ সম্পর্কিত আরও কয়েকটা ভিডিও ছাড়বো, যেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ এগুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা শিখে নেব কোনটা কোন ফ্রেজ, কিভাবে সেটা আইডেন্টিফাই করব। তো চলো আমরা এখন নাউন ফ্রেজ শিখে নিই। হোয়াট ইজ নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ কি? A phrase that is used as a noun is called a noun phrase. একটা ফ্রেজ যেটাকে একটা নাউনের মতো করে ব্যবহার করা হয়, সেই ফ্রেজটিকে নাউন ফ্রেজ বলা হয়। অর্থাৎ একটা নাউন ফ্রেজ সেটাই হবে যে ফ্রেজটাকে আমরা নাউনের মতো করে ব্যবহার করি। সেটা কীরকম ভাবে? দেখো এখানে লেখা আছে আই লাইক রোজেস, আমি গোলাপ পছন্দ করি। এখন এইখানে রোজেস কোন পার্ট অফ স্পিচ? রোজেস নাউন। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে অন্যরকমভাবে লিখি, আমরা লিখলাম আই লাইক দ্য রেড রোজেস, আমি লাল গোলাপগুলোকে পছন্দ করি। এইখানে দ্য রেড রোজেস তিনটে ওয়ার্ডের সমাহার, তিনটে ওয়ার্ড মিলে একটা গুচ্ছ তৈরি করেছে, যেটা কিন্তু একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে। আমি পছন্দ করি কি? লাল গোলাপগুলোকে। তাই দ্য রেড রোজেস একটা ফ্রেজ, এবং দেখো রোজেস না ইউজ করে আমরা এখানে করছি দ্য রেড রোজেস, তার মানে এই ফ্রেজটাও কিন্তু নাউনের মতোই ব্যবহৃত হচ্ছে। তাই এই ফ্রেজটাকে বলা হবে নাউন ফ্রেজ। আমরা দেখেছিলাম কি, যে ফ্রেজটাকে নাউনের মতো করে ব্যবহার করা হয় সেটাই হলো নাউন ফ্রেজ। আর এইখানে তাই দ্য রেড রোজেস হলো নাউন ফ্রেজ। আমরা আরও একটু দেখে নিই। নিচের বাক্যটা দেখো কি লেখা আছে এখানে, আই লাইক দ্য রেড রোজেস অফ মাই গার্ডেন, আমি আমার বাগানের লাল গোলাপগুলোকে পছন্দ করি। এখানে কিন্তু একটা বিষয়ের উপরেই আলোকপাত করা হচ্ছে। আমি পছন্দ করি কাকে বা কোনগুলোকে? আমার বাগানের লাল গোলাপগুলোকে। তাই এই ফ্রেজটাও কিন্তু নাউনের মতোই কাজ করছে, নাউনের মতো করে ব্যবহার করা হচ্ছে। তাই এই ফ্রেজটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন ফ্রেজেস, নাউন ফ্রেজগুলোর বৈশিষ্ট্য। এইখানে দেখো দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথমটা কি আছে? ওয়ার্কস অ্যাজ এ নাউন, একটা নাউন হিসেবে কাজ করে বা একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা কিন্তু এটা দেখেছি। এতক্ষণ আমরা দেখলাম যে একটা নাউন ফ্রেজকে
নাউনের মতো ব্যবহার করা যায়। দ্বিতীয়টাতে কি লেখা আছে? ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অর অ্যাজ এ কমপ্লিমেন্ট। এটাকে ব্যবহার করা যেতে পারে একটা সাবজেক্ট হিসাবে, একটা অবজেক্ট হিসাবে, অথবা একটা কমপ্লিমেন্ট হিসাবে। অর্থাৎ নাউন ফ্রেজকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আবার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি। যেহেতু আমরা আগেই জেনে ফেলেছি যে একটা নাউন ফ্রেজকে নাউনের মতো ব্যবহার করা হয়, এটা আমরা বুঝতে পেরেছি। এখন তাহলে দেখে নিই এই সেন্টেন্সটা। ওয়াকিং ইন দ্য মর্নিং রিল্যাক্সেস মি। সকালবেলার হাঁটা আমাকে আরাম দেয়। রিল্যাক্স মানে আরাম দেয় বা আরাম দেওয়া। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা। ওয়াকিং ইন দ্য মর্নিং রিল্যাক্সেস মি, এই যে সেন্টেন্সটা, এর মধ্যে কোনটা ফ্রেজ? এর মধ্যে ফ্রেজ হলো ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা। এখানে ভার্ব কোনটা? রিল্যাক্স, আরাম দেওয়া। এখন তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে কে? এইখানে সাবজেক্ট হলো ওয়াকিং ইন দ্য মর্নিং। তাহলে দেখো এই নাউন ফ্রেজটা ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা, এই নাউন ফ্রেজটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই আমরা কি বলছিলাম, যে আমরা আলোচনা করছিলাম কি, যে নাউন ফ্রেজকে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়? হ্যাঁ, নাউন ফ্রেজকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এবং যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট একটা ফ্রেজ হবে, সেই ফ্রেজটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। এইখানেও সেন্টেন্সটার সাবজেক্ট হলো একটা ফ্রেজ। ফ্রেজটা কি? ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা। এটা অবশ্যই একটা নাউন ফ্রেজ। আই লাভ দ্য ব্লু স্কাই। আমি নীল আকাশ ভালোবাসি। এখানে কোনটা ফ্রেজ? এখানে ফ্রেজ হলো দ্য ব্লু স্কাই, নীল আকাশ। এবং দেখো এই ফ্রেজটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি ভালোবাসি, কি ভালোবাসি? ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা কি উত্তর পাই? আমরা অবজেক্টকে উত্তর হিসেবে পাই। আমরা যদি কোনো ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাই সেটা হলো সবসময় অবজেক্ট। এখানেও তাই, দ্য ব্লু স্কাই একটা অবজেক্ট, এবং এই ফ্রেজটা এবং এটা একটা নাউন ফ্রেজ। হি ওয়াজ দ্য ডেভিল ইন ডিসগাইজ। সে ছিল ছদ্মবেশী শয়তান। ডেভিল মানে শয়তান, ডিসগাইজ মানে ছদ্মবেশ। সে ছিল ছদ্মবেশী শয়তান। এই যে ছদ্মবেশী শয়তান, দ্য ডেভিল ইন ডিসগাইজ, এটা একটা নাউন ফ্রেজ। এবং দেখো এখানে এটাকে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, কমপ্লিমেন্ট কি? যে ওয়ার্ডগুলো ভার্বের কাজকে সমাপ্ত করার জন্য ব্যবহার করা হয় তাকে কমপ্লিমেন্ট বলা হয়। এইখানে ভার্ব হলো ওয়াজ। সে ছিল, ছিল কি ছিল? দ্য ডেভিল ইন ডিসগাইজ, ছদ্মবেশী শয়তান। তাহলে এই যে ফ্রেজটা, এটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? একটা নাউন ফ্রেজকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার তাকে কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। নাও হাউ টু আইডেন্টিফাই নাউন ফ্রেজেস। আমরা কিভাবে নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করব? এতক্ষণ আমরা শিখলাম যে ফ্রেজ কি আর তার বৈশিষ্ট্যগুলো কি কি। এ সত্ত্বেও আমাদের কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হতে পারে এটা বুঝতে যে ফ্রেজটা কি নাউন ফ্রেজ। আমরা কি করে বুঝতে পারবো যে ফ্রেজটা নাউন ফ্রেজ কিনা? সেরকম কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি এখন। এছাড়াও ক্লাস 8-এর সিলেবাসে কিন্তু ফ্রেজ অন্তর্ভুক্ত আছে। সেখানে আমাদের পরীক্ষায় কিছু প্রবলেম ফেস করতে হয়। ফ্রেজের উপর কিছু কোশ্চেন দেওয়া হয়,
সেখানে কিছু সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সের মধ্যে বেশ কিছু ফ্রেজ থাকে। আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে কোনটা কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ, যাতে করে তখন আমাদেরকে সমস্যায় পড়তে না হয়। তার জন্য আমরা আরও একটু ভালো করে দেখে নিই যে কীভাবে আইডেন্টিফাই করতে হয় নাউন ফ্রেজকে, কী করে শনাক্ত করতে হয়। কী লেখা আছে এখানে দেখি। ইফ আ ফ্রেজ ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, যদি একটা ফ্রেজকে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, দেন ইট মাস্ট বি আ নাউন ফ্রেজ, তাহলে সেটা অবশ্যই একটা নাউন ফ্রেজ হবে। এটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করছিলাম কি, যে একটা সেন্টেন্সের এক সাবজেক্ট যদি একটা ফ্রেজ হয়, তাহলে সেই ফ্রেজটা সবসময়ই নাউন ফ্রেজ হবে। যেমনটা এইখানে, অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম, সকল স্টুডেন্টসরা ক্লাসরুমে উপস্থিত। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? অল দ্য স্টুডেন্টস। এখন এটা সাবজেক্ট কেন? একটা সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলবো আমরা? একটা সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে বা যেটি সম্পর্কে কিছু বলা হয়, সে হলো সাবজেক্ট। এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? স্টুডেন্টসদের সম্পর্কে, সকল স্টুডেন্টসদের সম্পর্কে, অল দ্য স্টুডেন্টস সম্পর্কে, আর তাই অল দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট। আবার দেখো এখানে অল দ্য স্টুডেন্টস কিন্তু একটা ফ্রেজ, অল দ্য আর স্টুডেন্টস তিনটে ওয়ার্ড নিয়ে কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে, আর তাই এই ফ্রেজটা কিন্তু একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট যদি ফ্রেজ হয় তাহলে সেই ফ্রেজটা কিন্তু সবসময়ই নাউন ফ্রেজ হবে। এবং তাছাড়াও দেখো এই ফ্রেজটা কি সম্পর্কে বলছে? কিছু স্টুডেন্ট সম্পর্কে, সকল স্টুডেন্ট সম্পর্কে, আর তাই স্টুডেন্টস কোন পাঠাবে স্পেস, স্টুডেন্টস নাউন, আর এই ফ্রেজটা দেখো নাউনের মতোই কাজ করছে, তাই অল দ্য স্টুডেন্টস এটা কিন্তু নাউন ফ্রেজ। আবার বলছি, যে ফ্রেজটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সেই ফ্রেজটা সবসময় নাউন ফ্রেজ হবে, আর তাই এখানে অল দ্য স্টুডেন্টস হলো নাউন ফ্রেজ। আর একটা উদাহরণ দেখে নিই, নিচের সেন্টেন্সটা দেখো, অল দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ ক্লাস 10 আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। ক্লাস 10-এর বা দশম শ্রেণীর সকল ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, সকল মেধাবী ছাত্ররা ক্লাসরুমে উপস্থিত আছে। এইখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? অল দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ ক্লাস 10, এদের সম্পর্কে বলা হচ্ছে, তাই এরা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, অল দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ ক্লাস 10। আবার দেখো এটা একটা ফ্রেজ, একটা বিষয়কেই বোঝাচ্ছে, দশম শ্রেণীর সকল মেধাবী ছাত্রদের সম্পর্কেই বলছে, আর তাই এই ফ্রেজটা কিন্তু নাউন ফ্রেজ। তাহলে আমরা কি দেখলাম? একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ফ্রেজ হয় তাহলে সেই ফ্রেজটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। আরও একটা পয়েন্ট আছে এখানে, we have to ask the verb of a sentence by whom or what. একটা সেন্টেন্সে ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, and if the answer is phrase, যদি উত্তরটা একটা ফ্রেজ হয়, then it must be a noun phrase, তাহলে সেটা অবশ্যই একটা নাউন ফ্রেজ হবে। একটা সেন্টেন্সে ভার্বকে আমরা প্রশ্ন করব হুম বা হোয়াট দিয়ে, তখন যদি একটা ফ্রেজকে উত্তর হিসেবে পাই তাহলে সেই ফ্রেজটা অবশ্যই একটা নাউন ফ্রেজ হবে। কারণ একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একটা ফ্রেজ হয় তাহলে সেটা নাউন ফ্রেজ হবে, আমরা দেখেছি। কিন্তু অন্য জায়গায় যদি ফ্রেজটা অবস্থান করে তাহলে আমরা তখন কি করে বুঝবো যে ফ্রেজটা নাউন ফ্রেজ কিনা? তখন আমরা ভার্বকে প্রশ্ন করব হুম বা হোয়াট দিয়ে, তাহলে যদি সেই ফ্রেজটাকে উত্তর হিসেবে পাই তাহলে সেই ফ্রেজটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। যেমন এখানে দেখো, শি লাইকস ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক, সে পছন্দ করে সকালবেলায় পার্কে হাঁটা, সরি পার্কে একাকী হাঁটা, সে পছন্দ করে পার্কে একাকী হাঁটা, ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক, পার্কে একাকী হাঁটা সে পছন্দ করে। এখন এখানে ফ্রেজ কোনটা? ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক। এখন এই ফ্রেজটা কি নাউন ফ্রেজ? তাহলে ভার্বকে প্রশ্ন করে দেখো হুম বা হোয়াট দিয়ে। এখানে ভার্ব কি? লাইক, পছন্দ করা। এখন সে কি পছন্দ করে? হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, তাহলে কি উত্তর পাচ্ছি? ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক। ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক, তাই হলো একটা নাউন ফ্রেজ।
আমি আগেই বলেছি ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যদি একটা ফ্রেজকে উত্তর হিসেবে পাই তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। আর তাই এখানে ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক এটা হলো নাউন ফ্রেজ। আবার দেখো, আই হ্যাভ পেড মাই স্কুল ফিস। আই হ্যাভ পেড মাই স্কুল ফিস, আমি আমার স্কুল ফিস পরিশোধ করেছি বা দিয়েছি। এইখানে ফ্রেজ কোনটা? মাই স্কুল ফিস। এখন এখানে ভার্ব কি? হ্যাভ পেড, প্রদান করেছি বা দিয়েছি। একে হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি দিয়েছি? মাই স্কুল ফিস, তাহলে এটাও নাউন ফ্রেজ। আরেকটা দেখে নি, শি হ্যাজ লস্ট আ গোল্ড রিং, সে হারিয়েছে একটা সোনার আংটি। এইখানে ভার্ব কি? হ্যাজ লস্ট, হারিয়েছে। এখন এখানে ফ্রেজ কি? আ গোল্ড রিং, একটা সোনার আংটি, এটা হলো ফ্রেজ। ভার্বকে প্রশ্ন করে দেখো হোয়াট দিয়ে বা হোম দিয়ে। এখানে হোম দিয়ে প্রশ্ন করা যায় না, হোয়াট দিয়ে প্রশ্ন করা যায়। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাচ্ছি? কি হারিয়েছে? আ গোল্ড রিং, তাহলে এই গোল্ড রিং কিন্তু একটা নাউন ফ্রেজ। আর একটু দেখি, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল আমার একটা পুরাতন বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল। এখানে ফ্রেজ কোনটা? অ্যান ওল্ড ফ্রেন্ড, একটা পুরাতন বন্ধু। এখন ভার্ব কি? মেট, দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। এখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি না, হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু এখানে আনসার আসবে না। তাই আমরা হুম দিয়ে করে দেখি, হুম ডিড আই মিট, কার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কি উত্তর পাচ্ছি? অ্যান ওল্ড ফ্রেন্ড। আর তাই অ্যান ওল্ড ফ্রেন্ড একটা কিন্তু নাউন ফ্রেজ। তাহলে আমরা কি দেখলাম? ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি একটা ফ্রেজকে উত্তর হিসেবে পাই তাহলে সেই ফ্রেজটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। এখন আমরা এখানে নাউন ফ্রেজ দেখলাম, এরপরে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ কি তার উপর ভিডিও ছাড়বো, তারপরে অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে ভিডিও ছাড়বো, এবং এইগুলো হওয়ার পরে আইডেন্টিফিকেশনের জন্য বেশ কিছু কোশ্চেন নিয়ে একটা ভিডিও ছাড়বো। সেখানে কিছু কোশ্চেন দেবো, কিছু প্রবলেম দেবো, যে এখানে অনেকগুলো সেন্টেন্স থাকবে, সেন্টেন্সগুলোতে ফ্রেজ থাকবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু এটা ক্লাস 8-এর বা 8ম শ্রেণীর পরীক্ষায় আসতে পারে, আর তাই এটার উপরে আমি কিছু কোশ্চেন বা কিছু প্রবলেম দিয়ে দেবো, যেটা তোমাদেরকে সলভ করতে হবে এবং সেখানে তোমরা আনসারও পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি।